ইসিউকে দেবে, ইসিউ লক আনলককে অপারেট করবে। শর্ত হচ্ছে যদি ডোর রানিংয়ে বা ডোর লক আনলক হওয়ার জন্য কোনো দরজা যদি খোলা থাকে, শর্ত হচ্ছে সুইচ থেকে স্টার্টাস প্রত্যেকটা সুইচ থেকে ইনশিওর করতে হবে যে আমার দরজা লক। কোনো কারণে কোনো দরজা যদি আনলক ইনকমপ্লিট লাগানো হয়, অথবা সুইচ পুশ সুইচ খারাপ হতে পারে, ওই রেসপেক্টিভ ওয়ারিং খারাপ থাকতে পারে, অথবা ওই যে আমরা বনেটের মধ্যে দেখবেন এগুলো গুটলা আছে না, গুটলা বলে এটাকে অ্যাডজাস্টেবল, মানে কি বলে এটার নাম অ্যাডজাস্টেবল বুশ, বুশ ঘুরায় ঘুরায় কি ডাউন করে দেবার বাম্পারের মধ্যে আছে না, সামনের ক্রসবারের উপরে কোনায়। সো একটু অনেকে কী করে কাজ করতে করতে অনেকে আমি দেখছি যে বসে আছে, মানে ঘুরায় ঘুরে এসে যে ওটা ভাষায় দিচ্ছে তার মাথায় নাই, কাজ করতে গিয়ে থাকে না টেকনিশিয়ান কাজ করছে, ড্রাইভার পাশে ঘোরাচ্ছে। আমি অনেক পাইছি যে কী হয়েছে, ওয়ার্কশপে বের হচ্ছে যে দরজার লাইট জ্বলে আসে। তাহলে কি আমরা নর্মালি কি প্রত্যেকটা দরজা লাগায় দেখি, অথবা দরজা খোলার পর সুইচ চাপ দিয়ে দেখি, তো সুইচ চাপ দেই লাইট বন্ধ হয়ে যায়, হুড খুলে সুইচ খুলে দেয়, আবার হুড লাগানোর পর আবার কাজ করে না। তাহলে কি গুডলা আবার কি করছি, মানে বুশ অ্যাডজাস্ট করে নিচে ডাউন করে দরজা লাগাতে ঠিক হয়ে গেছে। দ্যাট মিন আমি যেটা বলতেছি, দরজা ড্যাশবোর্ডের মধ্যে মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে তো ডোর স্ট্যাটাস দেখা যায় যে দরজা খোলা আছে নাকি বন্ধ আছে। যদি কোনো কারণে দরজা খোলা থাকে তাহলে রিমোট দিয়ে লক আনলক লক হবে, আবার আনলক হয়ে যাবে, হাই স্পিডে অটো লক হবে না। কারণ ইসিউ তখন বুঝতে পারবো যে গাড়িটা দাঁড়ানো, দরজা খোলা মানে ইসির মধ্যে প্রোগ্রাম করা আছে দরজা খোলা মানে গাড়ি দাঁড়ানো অবস্থা আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে দেখেন এই যে মোটর দেখেন রিলে দেখানো হচ্ছে কোথায়, ইসিউর ভিতর, রাইট? আবার এখান থেকে হর্নের রিলে আবার এইভাবে হয়, রাইট? ধরেন যে রিলে আবার এভাবে বাইরেও থাকতে পারে, ইসিউর বাইরেও থাকতে পারে, এই ব্যাটারি থেকে পাওয়ার ইস্যু সিগন্যাল ঠিকই যখন রিমোট চাপ দেয় সিগন্যাল এখান থেকে বের হয়ে যাবে, রাইট? মানে কনসেপ্টটা বুঝতে পারছেন? এবারে আসি, এই যে হুড সুইচ, টেল গেট সুইচ কি, এই যে চারটা দুটো ছয়টা, রাইট? ছয়টা সুইচ। এখন ধরুন যে কাস্টমার আপনাকে কমপ্লেন করলো, আচ্ছা তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি এটাকে শেষ করি। ধরেন যে কি এখানে একটা আউটসাইড, রাইট? ব্যাটারি থেকে পাওয়ার ফিউজ হয়ে তারপর রিলে, রাইট? দেন তারপর কি লোড, ধরেন যে হর্ন ইস হর্ন কি, তাহলে সেম কনসার্ন সব টেকনোলজির ক্ষেত্রে। কাস্টমার কমপ্লেন করলো যে ভাই ডোর লকিং আনলকিং ইজ নট হ্যাপেনিং অ্যাট অল। এটার আগে এই ডিসকাশনটা কি করি, তারপর এটা করি। ডোর, ইফ ডোর লক আনলকিং ইজ নট হ্যাপেনিং বাই RKE, RKE স্ট্যান্ড ফর, RKE স্ট্যান্ড ফর কি, রাইট? দেন রিমোট কিলেস এন্ট্রি, RKE। আপনি কি এই ব্যাচের নতুন? আচ্ছা, RKE মানে কি? রিমোট কিলেস এন্ট্রি, RKE মানে RKE রিমোট কিলেস এন্ট্রি, রাইট? আমাদের এসির রিমোটটা এটা, রাইট? আমি যখন চাপ দিচ্ছি এখান থেকে সিগন্যাল রিসিভ করে 26 হইল, ছিল আবার 25, দ্যাট মিন এই রিমোটের সঙ্গে আপনার এসির যে কন্ট্রোলারের সঙ্গে একটা সিনক্রোনাইজেশন করা আছে। আপনি এই মুহূর্তে একটা বাজার থেকে রিমোট নিয়ে এসে ক্লিক করেন তো কাজ করে কি না? কাজ করবে না, এটাকে সিনক্রোনাইজ করতে হয়। দ্যাট মিন ওরা এটা কি মানে এটা প্লাস মাইনাস বাটনে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে থাকলে, হ্যাঁ, বা কিছু কমান্ড ম্যানুয়ালের মধ্যে লেখা আছে যে আপনি এই বাটনগুলো চাপ দিয়ে ধরে থাকবেন, ধরে থাকলে ব্যাটারি লাগায় তাহলে অটোমেটিক সে সিনক্রোনাইজ করে বা লার্নিং হবে,
সে লার্ন হইলো, শিখে নিল যে হ্যাঁ এটা আমার, আই এম ডেডিকেটেড ফর ইউ, নাকি নাকি? একইভাবে এই যে রিমোট, রিমোট এটা হচ্ছে চাবি হইতে পারে, আর কি মানে রিমোট কিলেস এন্ট্রি মানে হচ্ছে যেটা চাবি নাই, রিমোট সিস্টেম, রাইট? এটা চাবি, রিমোট আছে, আর একটা হচ্ছে কি রিমোট, নর্মাল রিমোট, চাবি নাই, রাইট? তো এই রিমোটের সাথে আপনার বিসিএম এর কি থাকে, একটা লার্নিং করা থাকে, এটাকে বলা হয় আর কে লার্নিং। কি লার্নিং? আর কে ই লার্নিং, রিমোট কিলেস এন্ট্রি লার্নিং। এখন এই রিমোটের মধ্যে কি থাকে? এই ব্যাটারি থাকে, হ্যাঁ, রিমোটের মধ্যে ব্যাটারি থাকে। যদি কাস্টমার আপনাকে কমপ্লেন করে যে ভাই আমার রিমোট দিয়ে লক আনলক হয় না, সেদিন একজন মিৎসুবিশি ল্যান্সার ইএক্স গাড়ি নিয়ে আসছে, বলছে রিমোট দিয়ে লক আনলক হয় না, সরি। সো আমি আর কি লার্নিং করতে গিয়ে দেখি যে হচ্ছে না, রিমোটের ব্যাটারি জ্বলে না, রিমোটের মধ্যে ইয়ে নাই, পাওয়ার নাই। তো রিমোটের ব্যাটারি লাগাইলাম, তারপরেও টেলিভিশন হয় না, লার্নিং হয় না, কাজ করে না। তাহলে কী করবো এখন? কাস্টমার আপনাকে কমপ্লেন করলো যে ভাই রিমোট দিয়ে কাজ করে না, আর বাকি চাবি দিয়েও লক আনলক হয়, হাই স্পিডেও লক হয়, চারটা ওয়ে না। আচ্ছা, আপনার প্রশ্নের অ্যান্সার আমি একটু দিই। উনি বলছে গাড়ি স্টার্ট হয় না। হ্যাঁ, গাড়ি স্টার্ট না হইতে পারে, কিন্তু একটা রিমোটের মধ্যে দুইটা ফাংশন থাকে। কটা থাকে? দুইটা ফাংশন থাকে। একটা হচ্ছে রিমোটের ফাংশন, আর একটা হচ্ছে ইমোবিলাইজারের ফাংশন। একটা রিমোটের মধ্যে একটা হচ্ছে রিমোট ফর বডি কন্ট্রোল, আর একটা হচ্ছে এই রিমোটের মধ্যে একটা চিপ থাকে, এটার নাম হচ্ছে ট্রান্সপন্ডার, যেটা এটা হচ্ছে আপনার ওই স্টার্টের সাথে, এই যে এন্টিথিফ একটা বলছিলাম না টেকনোলজি, এটা এটার সাথে রিলেটেড। দ্যাট মিন একটা রিমোটের মধ্যে দুইটা ফিচার থাকে, ডোর লক আনলকের জন্য, ইঞ্জিন স্টার্ট করার জন্য। ওই ফাংশনটা যদি ঠিক আছে হতে পারে, এখন ওটা যদি মানে ওটা নষ্ট হতে পারে, লার্নিং ডিসকানেক্ট হতে পারে। কোনটা? ওটাই বলতেছি। সো কী বলছে, কজ কী হইতে পারে? কাস্টমার কমপ্লেনগুলো রিমোট দিয়ে লক আনলক হয় না, আর কি নট লার্ন, মানে এই রিমোট, এই যে লার্নিং, নতুন রিমোট নিয়ে আসলেও লার্নিং করতে হবে, অথবা সিনক্রোনাইজেশন, ব্যাটারি থাকে না, ব্যাটারি যদি ইয়ে হয়, কি বলে, ডিসচার্জড হয়ে যায় ফুললি, সামটাইম কি হয়, লার্নিংটা নষ্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যায়, লার্নিংটা মেমোরি হারায় ফেলে, ভুলে যায়। হ্যাঁ, সো প্রধানমন্ত্রীর মতো বলা লাগে, আমার মতো খারাপ স্টুডেন্ট ভুলে যায় মাঝে মাঝে। হ্যাঁ, সো বলতেছি কি, এই রিমোটের ব্যাটারি লাগানোর পর আমি যেটা করছি কি, এখানে বলছি কি, প্রথম কথা হচ্ছে রুট কজ হচ্ছে রিমোট নট লার্ন, আর কি ফেলিওর, অথবা বডি কন্ট্রোল মডিউল ফেলিওর। তিনটা জিনিস হতে পারে, একটা রিমোটের আর কি নষ্ট, মানে লার্নিং আউট হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে চাবি খারাপ থাকতে পারে, থার্ড হচ্ছে বডি কন্ট্রোল মডিউল খারাপ থাকতে পারে। তাহলে কী বলছে, কী বলছে, পারফর্মিং আর কি, মানে আর কি যদি প্রথমে যেটা হয়, আমরা রিমোটের ব্যাটারি লাগানো পর কি করব, ডায়াগনোসিস টু দ্য লার্নিং করব। কি করব? লার্নিং। এটা আমরা বডি কন্ট্রোল মডিউলের স্পেশাল ফাংশনে গিয়ে আর কি লার্নিং অপশন থাকে, আমরা ডায়াগনোসিস ক্লাসে দেখাবো যে কেমনি লার্নিং করে, নাম্বার ওয়ান। তো আমি যখন লার্নিং করলাম, লার্নিং বারবার নট কমপ্লিটেড না, ইমোবিলাইজারটা হচ্ছে, মানে চাবিরটা হচ্ছে, মানে গাড়ি স্টার্ট হচ্ছে, চাবির যে ফাংশন ইমোবিলাইজার বারবার লার্নিং হচ্ছে, কিন্তু বডি কন্ট্রোল মডিউলের সঙ্গে যে লার্নিং, এটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ডোর হ্যান্ডেলের চাবি দিয়ে লক আনলক হচ্ছে, চাবি দিয়ে লক আনলক হচ্ছে, ইনার সাইড হ্যান্ডেলের পুশ বাটন সুইচ, একটা সেন্সর সুইচ আছে, পুশ লক আনলক সুইচ, এটা দিয়ে হচ্ছে, হাই স্পিডে হচ্ছে, অনলি রিমোটে হচ্ছে না। তখন আমি যেটা বললাম, ওনাকে একটি এস্টিমেট দিলাম যে ভাই চাবি লাগবে, এবার নতুন চাবি। উনি একটা চাবি নিয়ে আসছে, এটা নন জেনুইন চাবি, তো নন জেনুইন চাবি দিয়ে হবে না।
মানে না দুইটা চাবি, একটা চাবি অরিজিনাল, ওইটা তো বিসিএম, ওইটা চাবি পার্সিয়ালি খারাপ, আর সেকেন্ড কি যেটা ছিল ওইটা থেকে নতুন একটা চাবি নিয়ে আসছে, ওটা একটা 2 নম্বর চাবি নিয়ে আসছে। তাহলে কি করতে হবে, অরিজিনাল চাবি নিয়ে এসে পার্ট নাম্বার, কারেক্ট পার্ট নাম্বার অরিজিনাল চাবি নিয়ে এসে আবার এটাকে ক্যালিব্রেশন করতে হবে বা লার্নিং করতে হবে। বাদ হ্যাঁ, লক আনলক কাজ করে না, তাহলে এটা কি ডায়াগনোসিস টুল দিয়ে, কি গাড়ি আপনার একুয়া? আচ্ছা, আপনার যদি মানে আমাদের লঞ্চের টুল দিয়ে মানে হওয়ার সম্ভাবনা আছে, তো ডায়াগনোসিস টুল না লাগে বলা যাবে না, যদি এরকম থাকে আপনি নিয়ে আসেন, মানে করে দেওয়া যেতে পারে দেখে। কিসে? আমাদের ডায়াগনোসিস টুল দিয়ে এখানে নিয়ে আসবেন, আমাদের ডায়াগনোসিস টুল দিয়ে, আমাদের স্ক্যানার আছে না, চাবিটা নিয়ে আসলে হবে। আর রিমোটের এটা ওটা 20-32 না কত, ওটা ব্যাটারি, রিমোটের ব্যাটারি ঠিক আছে, মানে এই সুইচের মধ্যে যে না না, এই যে এখানে একটা লাল বাতি জ্বলতেছে দেখছেন, এটা কি চলে? না না, আপনি রিমোটের ব্যাটারি সহ একটা নিয়ে আসেন। না এটা এটা আমরা না না শোনেন, এখানে আমরা তো অফিসে নিয়ে 5,000 মিনিমাম, ওখানে 12,500 টাকা। বাট সেদিন এক ইন্ডিভিজুয়াল কাস্টমার আসছে, ইন্ডিভিজুয়াল কাস্টমার এখন বলছে ভাই এত টাকা দিয়ে করবো না, এখন যেটা পাবো ওই কাস্টমার সেটাই লাভ। পরে 5,000 টাকা, 5,500 টাকা বলছি। হ্যাঁ আপনি কি নতুন ঘুরতেছেন? হ্যাঁ বসেন। সো যেটা পাবো ওটাই, পরে ট্রাই করছি তারপরে হয় না, পরে চাবির কথা বলছি, প্রায় 35,000 টাকা লাগবে চাবি, বেশি প্রোগ্রামিং সহ। হ্যাঁ চাবির দাম 26,000, প্রোগ্রামিং সহ প্রায় 35,000 টাকা লাগবে ভ্যাটের সহ। তো উনি বলছে ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে জানেন, আর আপনি নিয়ে আসবেন, আপনার জন্য সম্পূর্ণ যদি হয় সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ। ভিতরে সুইচ দেওয়া হয় কিন্তু হাই স্পিডে অটো লক হয় না। তাহলে কি হইতে পারে? তাহলে অটো লক হওয়ার সাথে রিলেশন কার আছে? ভেহিকেল স্পিড। ধরেন এবিএস ইসিউতে সিগন্যাল আসে হুইল স্পিড সেন্সর থেকে বা এবিএস সেন্সর থেকে, এবিএস ইসিউ থেকে ডেটা কোথায় আসবে? বিসিএমে। এখন সামহাও বিসিএমের মধ্যেই পাওয়ার নাই, নিজেই সেলফ ড্যামেজ, তাহলে কি সিগন্যাল জিনিসের মধ্যে কি বিসিএমের মধ্যে আসবে? তাহলে কি বলছে? ভেহিকেল স্পিড ফেইলিয়ার হইতে পারে, স্পিড ইনপুট, রাইট? তারপর ডোর সুইচ আর ওয়ারিং ওপেন। তারপর আমি কি বলছিলাম একটু আগে, যে ডোর সুইচ যদি খারাপ থাকে তাহলে, অথবা ডোর যদি ওপেন থাকে, তাহলে ইসিও বুঝতে পারবে যে গাড়ি দাঁড়ানো অবস্থা আছে, বিসিএম বুঝতে পারবে, সে অ্যাটেম্প নেবে না, লক করার জন্য কমান্ড দিবে না, যে না গাড়ি তো খোলা আছে, দ্যাট মিন আমি দরজা লক করলে তো সমস্যা। তাহলে কি ফার্স্ট ভেহিকেল স্পিড। এখন ডায়াগনোসিস করে যদি আপনি, কাস্টমার কমপ্লেন করলো, এখন আপনি দরজা লাগাই তো আগে চেক করবেন, ভেরিফাই করবেন কাস্টমার কমপ্লেন আসলে স্পিডে অটো লক হয় কি না। তো আপনি গাড়ির দরজা লাগাই দিয়ে হাতের জেলা একটু টান দিলেন, দেওয়ার পর দরজা লাগানোর পর দেখলেন যে কি আপনার ডোর স্ট্যাটাস ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে দেখাচ্ছে দরজা খোলা, লাগানো নাই, ওপেন দেখাচ্ছে, আসলে প্র্যাকটিক্যালি দরজা আপনি লাগাইছেন। তাহলে আমি কি বুঝবো? ইনিশিয়ালি আমাকে বুঝতে হবে যে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। দরজা কেন খোলা দেখাচ্ছে? সুইচ খারাপ নাকি অ্যাডজাস্টেবল বুশকেও ভাষায় রাখছে, নাকি লাইন খারাপ? তাহলে ওই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চেক করতে হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চেক করতে হবে, রাইট? দেন আপনার হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। আপনি ডোর সুইচ চাপ দিচ্ছেন, আপনার রেসপন্স করতেছে, একটাতে সুইচ চাপ দিচ্ছেন রেসপন্স করতেছে, আরেকটাতে সুইচ চাপ দিচ্ছেন রেসপন্স করতেছে না, কি করবা? এটা ওই পাশে খুলে নিয়ে লাগাইতে হবে, বুঝছো? কাজ কবে সে? আজকে তো রং করার কথা। এটা
হ্যাঁ ওই না, এখন তো আমাদের ওই পাশের লাইন তো আমার, এই লাইন তো নেওয়া হয়েছে ওদিক থেকে নেওয়া হয়েছে না, না কোথা থেকে এই পানির লাইন, এটা কোন দিকে ওই বাইরে থেকে না, তো ওই লাইনটা জাস্ট আমরা তো ওই পাশের ইউনিটটা নিচ্ছি না, লাইন আবার কেটে জাস্ট ওই পাশে লাগাই দেবো, এই লাইনটা টানতে হবে না, এটা তো ওই পাশের ইউনিট থেকে নিচ্ছি, ওইটা তো অলরেডি নিয়ে নিচ্ছি, এই পাশে আর ঘুরে নেওয়ার দরকার না, তার বেঁচে যাবে বিক্রি করা যাবে। মানে আগে তো জায়গা কম ছিল, আগে এটা ছিল কোথায় জানেন, এখানে, মানে আগে ছিল এই যে এতটুকু জায়গা ছিল, এখানে জাস্ট ইঞ্জিনটা ছিল কোন রকম, তারপরে বাড়ানোর পর এটা এখানে। তাহলে কাস্টমার কমপ্লেন করতে পারে, তাহলে আমি যদি দেখি ডোর স্টার্টাস ওপেন দেখাচ্ছে, তাহলে সেটা ফাইন্ড আউট করে সেন্সর খারাপ থাকতে পারে বা সুইচ, এবং সুইচ থেকে ওয়ারিং চেক করে ওই রেসপেক্টিভ প্রবলেমটা সলভ করতে হবে। অ্যান্ড দেন তারপর দেখলেন যে না হচ্ছে না, এখন আপনি ডায়াগনোসিস করে দেখেন। সো ডায়াগনোসিস করলে ভেহিকেল স্পিড যদি সরাসরি এবিএস থেকেও আসতে পারে, আবার ইঞ্জিন ইসিউ থেকেও আসতে পারে। কেন? যদি ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি হয়, কখনো কখনো গিয়ার বক্সের পিছনে একটা ভেহিকেল স্পিড সেন্সর লাগানো থাকে। কী থাকে? ভেহিকেল স্পিড সেন্সর লাগানো থাকে। ম্যানুয়াল গিয়ারের ভেহিকেল স্পিড সেন্সর থেকে এটা ইঞ্জিন ইস্যুতে যায়, ইঞ্জিন ইস্যু থেকে বিসিএমের মধ্যে আসবে। আবার কোনো কোনো ম্যানুফ্যাকচারের এবিএস সেন্সর থেকে ভেহিকেল স্পিড সিগন্যাল নেয়। সেক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে ইএমএস অথবা ইএসপি, মানে ইএসপি মানে কি, ব্রেকের ইস্যু, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, মানে এখানে কি লিখছে, কারেক্ট দ্য ভেহিকেল স্পিড সেন্সর অর ইএমএস অর ইএসপি, অবলিক দিয়ে লিখছি ইএসপি। তাহলে ভেহিকেল, যে গাড়িতে ভেহিকেল স্পিড সেন্সর আছে কোথায়, গিয়ার বক্সের কি আপনার গিয়ার বক্সের মধ্যে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ভেহিকেল স্পিড সেন্সর আছে, তাহলে সেন্সর খারাপ থাকতে পারে, অথবা ওই সেন্সর থেকে ইসিউ পর্যন্ত যে সিগন্যাল আসবে, তো ইসিউ থেকে তো বিসিএমের মধ্যে আসবে, কারণ ওই ইসিউ যদি যখন এবিএস ইঞ্জিন ইসিউ খারাপ থাকলে তো ইঞ্জিন স্টার্টে হবে না, আছে। তাহলে এবিএস ইসিউ খারাপ থাকলে বা ইসিউর মধ্যে পাওয়ার নাই, তাহলে কি হবে, কমান আসতে পারবে? তাহলে সেটা ইন্ডিভিজুয়াল চেক করতে হবে। কনসেপ্টগুলো কি বোঝা যাচ্ছে? একটা সেন্সর খারাপ থাকলে সমস্যা হবে না, কারণ চারটা হুইল স্পিড সেন্সরে চারটা সেন্সর আছে। সো একটা সেন্সর খারাপ থাকলেও স্পেসিফিক সেন্সরে ফল্ট কোড আসবে, কিন্তু আর বাকি তিনটা সেন্সর থেকে তো সিগন্যাল পাচ্ছে। মানে একটা সেন্সর খারাপ থাকলে এবিএস ডিজেবল হয়ে যাবে, কিন্তু সেন্সর ওই ডেটা তো ক্যানের মাধ্যমে কোথায় যাবে, বিসিএমের মধ্যে যাবে। আমার তো স্পিড দরকার, এখন চারটার দরকার না, একটা হলে এনাফ। এন্ড বিসিএম সেলফ ড্যামেজ যদি থাকে সেক্ষেত্রে লক হবে না। না, বিসিএম খারাপ থাকলে সে নিতে পারতেছে না, তো আসবে কীভাবে? এখন আপনি দেখলেন, প্রশ্ন করলে তাহলে আরও বেশি ডিটেল কথা বলা যায়। আপনি দেখলেন যে এবিএসের লাইন ঠিক আছে, এবিএস ইসিউ ঠিক আছে, তারপরে ডোর লক আনলক হচ্ছে না, দ্যাট মিন কি সমস্যা? বিসিএম খারাপ থাকতে পারে। এরপরে বলছে কি, অটো লক ইফ ডোর লক আনলকিং ইজ নট হ্যাপেনিং অ্যাট অল, কোনোভাবেই হয় না, চাবি দিয়েও হয় না, রিমোট দিয়ে হয় না, ভিতরে পুশ সুইচ দিয়ে হয় না, স্পিডেও হয় না, এবং কি গাড়ি পার্কিং করলেও আনলক হয় না অটোমেটিক, ম্যানুয়ালি করলে। তাহলে কি হইতে পারে? সহজ কথা, ফিউজ, প্রথম কথা মোটর খারাপ, ফিউজ কাটতে পারে। কি বলছে এখানে? ফিউজ ব্লোন হতে পারে। তো ওয়ারিং বিটুইন ডোর অ্যাকচুয়েটার অ্যান্ড বডি কন্ট্রোল মডিউল, অর্থাৎ বিসিএম থেকে মোটর পর্যন্ত লাইন খারাপ থাকতে পারে। তারপর ডোর অ্যাকচুয়েটার ফেলার এবং বিসিএম ফেলার, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ, মানে আপনি স্পেসিফিক বলতে পারবেন না যে এখানেই খারাপ, আপনাকে চেক করতে হবে। এখন আমরা এই ক্যালিব্রেশনটা কেমনে করে আমরা ডায়াগনোসিস ক্লাসে দেখব। টেল গেট পার্কিং ল্যাম্প, ঠিক একইভাবে পার্কিং লাইটের মধ্যে বিসিএম কন্ট্রোল করে।
পার্কিং লাইট বিসিএম কন্ট্রোল করে। লো বিম হাই বিম, হাই স্পিডে বর্তমান সময়ের গাড়িতে কি থাকে, আমরা অ্যাডাস নিয়ে আপনাদের ক্লাস নেই না? হ্যাঁ, সো অ্যাডাস নিয়ে আমি ওই বেসের ডিটেল একটা ক্লাস নিছি, যেটা বের হয়ে গেল যে হামিমদের বেসতে, ওরা হচ্ছে 20 নাকি 20, হ্যাঁ, তো আপনাদেরও নেব ইনশাল্লাহ। সো গাড়ির মধ্যে কি আছে, অ্যাডাসের মধ্যে কি আছে, সামনের ফ্রন্ট ক্যামেরা আছে এবং রাডার আছে এবং আলট্রাসোনিক সেন্সর অ্যান্ড LIDAR আর একটা ডিভাইস আছে, যেটা করে সামনে কোনো অবজেক্ট আছে কিনা ক্যামেরা দেখে এবং রাডারের মাধ্যমে দেখে যে কত দূরত্ব। দেখার পর সামনে যদি কোনো অবজেক্ট থাকে তো আমরা কি করি, রানিংয়ে গেলে আমরা কি করি, রানিংয়ের রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে হাই বিম অন করে গাড়ি চালাই, আর রাস্তা যদি সামনে কি অবজেক্ট থাকে তাহলে লো বিম, রাইট? সো আপডেট মডেলের গাড়িগুলোতে আপনার এটা সুইচ দিয়ে ম্যানুয়ালি হাই বিম লো বিম করার দরকার নাই, অটোমেটিক সামনে যদি কোনো গাড়ি আসে অটোমেটিক বিম লো হবে। এটা কন্ট্রোল করে কীভাবে, এই অ্যাডাসের যে কিছু ফিচার আছে, যেমন ফ্রন্ট ক্যামেরা মডিউল যেটা উইন্ডশিল্ড গ্লাসের মাঝখানে উপরে থাকে, হ্যাঁ, আর হচ্ছে রাডার থাকে সামনের বাম্পারের মধ্যে, আমরা নিয়ে কথা বলবো। সো এখান থেকে ডেটা নিয়ে রাডার আর ফ্রন্ট ক্যামেরা মডিউল থেকে ডেটা অ্যাডাসের ইস্যুতে আছে, অ্যাডাস অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। এই রাডারের এই টেকনোলজি এখান থেকে ডেটা বডি কন্ট্রোল মডিউলে, যখন ক্যামেরা যখন দেখে যখন অ্যাডাস ইস্যুকে দেয়, অ্যাডাস ইস্যু BCMকে বলে ভাই সামনে গাড়ি আছে তুমি বিম লো করে দাও, তখন ক্যামেরা আসতে করে কি তখন লো বিম অন করে দেয়, রাইট? হ্যাঁ, এটা নিয়ে ডিটেল আলোচনা করবো। সো এটাই বলতেছিলাম যে এই হাই বিম লো বিম কীভাবে কন্ট্রোল হয়। হ্যাঁ, তারপর কি বলছে, অটো হেডল্যাম্প। অটো হেডল্যাম্প দ্যাট মিন কি, লাইট ইমিটিং ডায়োড নাম শুনছি আমরা। আচ্ছা, সহজ কথায় আমরা যদি এই রুমের লাইট অফ করে দিই, দেখবেন ক্যামেরার সামনে একটা লাইট জ্বলছে, ক্যামেরার মধ্যে লাইট জ্বলছে, দ্যাট মিন এটার মধ্যে এই ক্যামেরার সাথে একটা সেন্সর লাগানো আছে, লাইট ইমিটিং ডায়োড টাইপ সেন্সর। হ্যাঁ, এটার কাজ হচ্ছে, এই সেন্সরটার বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনি সেন্সরটাকে অন্ধকারের মধ্যে রাখেন তাহলে এই সেন্সর থেকে একটা ভোল্টেজ তৈরি হয়, সিগন্যাল ভোল্টেজ যখন ইসিউতে যায় তখন ইসিউ বুঝতে পারে যে কি, মানে লাইট ইমিটিং ডায়োডের বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্সর যদি অন্ধকারের মধ্যে পড়ে তাহলে এটা একটা সিগন্যাল তৈরি করে। সো এই সেন্সর যেহেতু ইসিউর সঙ্গে এটার মধ্যে একটা ছোটো মাইক্রো ইসিউ আছে, তখন ওই ইসিউ কী করে এই ক্যামেরার মধ্যে যে LED লাইট আছে এই লাইটটাকে অন করে দেয়। ঠিক একইভাবে হেডলাইটের মধ্যে অন অফ এবং অটো মোড আছে, কি আছে, এই এরকম একটা অটো অন অফ, এই যেখানে রাইট, এই সাইনটা এখানে যখন এই পজিশনে আমি রাখবো তখন ধরেন যে হাই স্পিডে আপনি চট্টগ্রাম কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে যাচ্ছেন দিনের বেলা তো লাইট দরকার নাই, যখন হাই স্পিডে থাকবে গাড়ি, হ্যাঁ আমি ওটাই বলতেছি, মানে দিনের বেলা তো আর দরকার নাই, মানে ফাঁকা রাস্তা দরকার আছে, আমি সেটা বলছি যে ফাঁকা রাস্তায় তো দরকার নাই, কিন্তু যখন আপনি হাই স্পিডে যখন হেডলাইট অন করতে যাবেন আপনার কিন্তু একটু হলে কনসেন্ট্রেশন ব্রেক হবে কি না। সো আপনি যখন হাই স্পিডে চলছেন হঠাৎ করে আপনার টানেলের মধ্যে ঢুকে গেছেন, হেডলাইট অন করা সম্ভব বা সম্ভব কনসেন্ট্রেশন ব্রেক হবে। এই জন্য এই অটো মোডে যখন আপনি দিবেন, অথবা আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আপনি সন্ধ্যা হচ্ছে, কোন স্টেজে হেডলাইট অন হইতে হবে, এই যে আপনি অটো মোডে দিলে ওই লাইট ইমিটিং ডায়োড সেন্সর লাগানো আছে সামনে, যখন অন্ধকার নামবে অথবা ইনস্ট্যান্ট টানেলের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে লাইট অটোমেটিক হেডলাইট জ্বলে যাবে, আবার টানেল থেকে বের হবেন হেডলাইট আবার নিভে যাবে। এটা একটা মানে টেকনোলজি, এটা কন্ট্রোল করেছে BCM। এই যে ফলো মি হোম অ্যান্ড লিড মি টু কার, ফলো মি হোম টেকনোলজিটা কি, আমরা তো কী করি নর্মালি ইগনিশন সুইচ অফ করব, ইঞ্জিন স্টার্ট অফ করে হেডলাইট অফ করে ইগনিশন অফ করলে হেডলাইট বন্ধ লক করে আপনি চলে যাবেন, রাইট? এটা BCM এর মাধ্যমে যেহেতু হেডলাইট কন্ট্রোল হয়, লাইক আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন
এটা জাস্ট বিসিএম এর মধ্যে সফটওয়্যার ডেভেলপ করছে। কেমন সফটওয়্যার ডেভেলপ করছে আমরা কি জানি, ধরেন যে এটা বিসিএম, তাই না? তো রিলের মধ্যে কি ধরেন যে হেডলাইটের রিলে আছে না, এটা কি হেডলাইট, আলো ফেলাচ্ছে, রাইট? লাইট ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এখন এই ফলো মি হোম টেকনোলজিটা কেমন জিনিস? ফলো মি হোম আপনি ইগনিশন সুইচ অফ করে হেডলাইট অফ করবেন, ইগনিশন সুইচ অফ করবেন, হেডলাইট বন্ধ হবে না। আপনি যখন দরজা রিমোট দিয়ে গাড়ি লাগানোর পর, দরজা লাগানোর পর রিমোট দিয়ে লক করবেন, রাইট? লক করার 40 সেকেন্ড পর হেডলাইট অফ হবে। কিভাবে? আপনি যখন গাড়ি লাগাইছেন, এটা কি ধরেন যে আমি রিমোটটা অ্যান্টিনা, আমি লক বাটনে ক্লিক করলাম, অ্যান্টিনা রিসিভ করে কাকে দিচ্ছে? এই যে টাইম 0 সেকেন্ড থেকে শুরু হইলো 40 সেকেন্ড কাউন্ট করবে না সে কতক্ষণ সময় আমি, মানে দ্যাট মিন হেডলাইটের রিলে অ্যাক্টিভ থাকবে, রাইট? ইগনিশন আপনি দরজা লাগানোর পর হেডলাইট অ্যাক্টিভ থাকবে। যদি আপনি যখন আপনি রিমোট দিয়ে লক করলেন গাড়ি, ইসিউ কাউন্টডাউন শুরু করে দেয়। দেন 40 সেকেন্ড পর এই ইসিউ থেকে তো রিলের 85-এ কী যায়? পজিটিভ না নেগেটিভ? গ্রাউন্ড সিগন্যাল নাকি পজিটিভ? গ্রাউন্ড সিগন্যাল। তখন এই যে গ্রাউন্ড সিগন্যাল 40 সেকেন্ড পর সে গ্রাউন্ড সিগন্যাল কাট অফ করে দেয়। দেন এটা ডিঅ্যাক্টিভ কী হয়, তখন ডিসকানেক্ট হয়, হেডলাইট বন্ধ হয়। বুঝতে পারছেন? তুই কি বুঝছিস ক? মানে আপনি যেখান থেকে ক্লিক, মানে আপনার কথা হচ্ছে আপনি ক্লিক করা 40 সেকেন্ড পর থেকে। কারণটা হচ্ছে কি, ধরেন এটা টেকনোলজির কারণটা হচ্ছে যাতে করে আপনি মানে আপনার বাসার সামনে লাইট অন করা নাই, বাসার সামনে লাইট অন করা নাই, আপনি রিমোট দিয়ে চাপ দিয়ে আপনি কি করলেন, 40 সেকেন্ড পর্যন্ত হেডলাইট জ্বলে থাকবে, আপনি ঘরে পৌঁছে গেলেন, হেডলাইট বন্ধ হয়ে গেল। দিস ইজ দ্য ফলো মি হোম টেকনোলজি। ক্লিয়ার? ঠিক একইভাবে লিড মি টু কার, এখন আপনি বাসা থেকে বের হয়েছেন, আনলক বাটনে ক্লিক করবেন, আবার হেডলাইট জ্বলে যাবে, যাতে আপনি গাড়ির সামনে আসতে পারেন, রাইট? আরও অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় লিড মি টু ভেহিকেল অর লিড মি টু কার টেকনোলজি। এটা জাস্ট ইসির মধ্যে সফটওয়্যার ডেভেলপ, টাইমিং বলি না, টাইমার সেট করে বোম, টাইমিং বোম সেট করে ওই একটা সেট করে একটা অন করার পরেই কি সেট করার পর কাউন্টডাউন শুরু করে দেয়। যে টিভির মধ্যে দেখছি না আমরা, মুভির মধ্যে টাইম বোমা, হ্যাঁ, 5 সেকেন্ড আগে বন্ধ করে দিচ্ছে। এটা যে ফিচার ডেভেলপ করে গাড়ির মধ্যে। এবং এই ফগ ল্যাম্প কন্ট্রোল, এটা খুব বেসিক জিনিস। ফগ ল্যাম্প একটা খুব ইম্পর্টেন্ট টেকনোলজি হচ্ছে টার্ন ল্যাম্প, অর্থাৎ টার্ন ল্যাম্প অপারেশন। যেমন এখনকার বর্তমান গাড়িতে যেটা হয়, আমরা কি করি, আমরা যেটা করি যে যখন মানে ডানে বামে টার্ন, রাইট, আমরা কি টার্ন সিগন্যাল কি সুইচ হাত দিয়ে কি করি, ইন্ডিকেটর সুইচ দিতে হয়। কিন্তু মোস্ট মডার্ন কারে আপনি স্টিয়ারিং ঘোরাবেন, ইন্ডিকেটর লাইট জ্বলে যাবে, স্টিয়ারিং সোজা করবেন, ইন্ডিকেটর লাইট বন্ধ হবে। তাহলে যে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর থেকে এটা কোথা থেকে সিগন্যাল পাবে? স্টিয়ারিং আমি ডানে ঘুরাইলাম নাকি বামে ঘুরাইলাম? স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর থেকে ডেটা ইপিএস, স্টিয়ারিং অ্যাঙ্গেলের ইসিউতে যায়। স্টিয়ারিং অ্যাঙ্গেল ইসিউ থেকে ডেটা ক্যান কমিউনিকেশনের মাধ্যমে বিসিএমের মধ্যে যায়। তখন ইসিউ বুঝতে পারে, আচ্ছা, তখন ওই পাশে স্টিয়ারিং ঘুরায় দেয়। সফটওয়্যার আপডেট করছে আর ইন্টিগ্রেশন, মানে ওই ডেটা ক্যানের মাধ্যমে যে বিসিএমের মধ্যে সেটা ইন্টিগ্রেশন আছে না, প্রোটোকল ডেভেলপ করে সফটওয়্যার আপডেট করছে। হ্যাজার্ড ওয়ার্নিং লাইট, হ্যাজার্ড ওয়ার্নিং লাইট কি বলছি আমরা?
আমরা তো নর্মালি হ্যাজার্ড লাইট আছে রাইট, তো গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, গাড়ি যখন আমরা কি বলছিলাম অ্যাডভান্স সেফটি সিস্টেমের ক্লাসে যখন বলছিলাম যে টারশারি সেফটি সিস্টেমের মধ্যে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে এয়ারব্যাগ ডিপ্লয়মেন্ট ঘটে, সেই সাথে হ্যাজার্ড ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে। তাহলে এই যে এটা কোনটা, পোস্ট ক্র্যাশ। পোস্ট ক্র্যাশ মানে কি, দুর্ঘটনা ঘটে গেছে, তারপর সিগন্যাল কোথায় আসবে, দ্যাট মিন ক্র্যাশ সেন্সর থেকে এটা এসআরএস এয়ারব্যাগের ইস্যু ঘটার পর এসআরএস এয়ারব্যাগের ইস্যু বিসিএমকে সিগন্যাল দিচ্ছে যে ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তখন সে এই যে সাইরেন আছে, এই যে কম্বিনেশন লাইট, হ্যাঁ ইলুমিনেশন, তারপর কি তারপর হচ্ছে ট্রান্স সিগন্যাল লাইট, মানে ইমার্জেন্সি লাইট কি হবে আপনার জ্বলে যে হর্নও বাজতে থাকবে। এই যে সাইরেন, এই যে সাইরেন আছে না, কি পোস্ট ক্র্যাশ যখন হবে ওই জায়গায় রিকভারি প্রসেসের জন্য তো আমার কি দরকার, মানুষ দরকার। যখন সাইরেন বাজে আর ইমার্জেন্সি লাইট জ্বলে তখন আমরা কি বুঝি যেখানে বিপদ হয়েছে, দেন সেখানে কি রাইট। যখন অলরেডি যখন আপনার ক্র্যাশ, তখন ইগনিশন সুইচ অফ, যদি অফ করে অন করলে ঠিক হয়ে যাবে আবার, অথবা ব্যাটারি টার্মিনাল খুলতে হবে। ওটা তো আমি ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি। রাইট। তারপর কি দেখেন, রোফ ল্যাম্প, আমরা কি দেখি রোফ ল্যাম্পের এই সুইচ আছে না, অটো সুইচ, অটো মোডে রাখলে আপনি দরজা খুলবেন লাইট জ্বলে যাবে, রাইট, দরজা লাগাবেন আবার রুফ লাইট বন্ধ হয়ে যাবে, আছে না এরকম? তাহলে এটা কীভাবে করা সেট করা থাকে, দরজার সুইচ আছে, যখন দরজা আমরা খুলি তখন পুশ সুইচ ইসিউকে সিগন্যাল দেয় দরজা খুলছে, তখন লাইট জ্বলে যায়। সহজ কথা। ডিআরএল, ডে লাইট রানিং ল্যাম্প। ডে লাইট এটা একটা মূলত সেফটি ফিচার, গাড়ির মধ্যে সেফটি ফিচার অ্যান্ড সৌন্দর্য, গাড়ির একটি সৌন্দর্য। মানে এই টেকনোলজি শুধু বাংলাদেশ, যে যে দেশগুলোতে সবসময় শীত পড়ে, কুয়াশা পড়ে, তারপর আর কি বলে তুষারপাত পড়ে, হেডলাইট তো সবসময় জ্বালানো রাখা সম্ভব না। তখন কি হয়, এই লাইট যখন জ্বলে, ইঞ্জিন স্টার্ট করলে এই লাইট জ্বলে উঠবে। সো এই লাইট গাড়ির ভিজিবিলিটি বাড়ায়। বিকেলবেলা দেখবেন কিছু কিছু হেডলাইট জ্বালা নাই কিন্তু ডিআরএল জ্বালা, কী সুন্দর লাগে গাড়িটা, এবং দেখা যায় স্পষ্ট যে না গাড়ি একটা যাচ্ছে। দ্যাট মিন মানুষের ভিজিবিলিটি আকৃষ্ট করে, তাই না? এটাতে কী বলা হয়, ডিআরএল, ডে লাইট রানিং ল্যাম্প। অর্থাৎ এটা কখন কাজ করবে দেখেন, এটা রিলের মাধ্যমে কাজ করে, রাইট। সো ব্যাটারি সিগন্যাল আছে এবং ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথেই ইঞ্জিন ক্র্যাঙ্ক সেন্সর থেকে ডেটা যখন ইঞ্জিন ইস্যু, মানে ইঞ্জিন যখন স্টার্ট করবো ক্র্যাঙ্ক সেন্সর ঘুরতে থাকবে, ক্র্যাঙ্ক সেন্সর ইস্যুকে সিগন্যাল দেবে ইঞ্জিন ঘুরতেছে, রাইট। ওখান থেকে ইঞ্জিন স্পিড ক্যানের মাধ্যমে বিসিএমে আসবে, বিসিএম রিলের মাধ্যমে কি এই লাইটকে জ্বালায় দেবে। সহজ কথা, সার্কিটটা খুব বোঝা গেছে, সেম সার্কিট। তাহলে এটা কি, এটা তো এটার জন্য তো আলাদা সুইচ নাই, তাহলে এটা জ্বলে কেমনে? দ্যাট মিন কী করিস তুই, তুই কি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছিস? সেটা বলবি, বোরিং লাগতেছে, 5 মিনিট রেস্ট দেন, একটু গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে আসি। তুই ক্লাস করছিস জন্য মনোযোগ নেই, জন্য আমার মনোযোগ নষ্ট করতেছিস। না না ওটা পরে বলিস, সবার সামনে না। নাম মিষ্টি খাওয়া নাহলে নাম বলে দেবে কিন্তু।
তুমি তুমি বলো যে স্যার আমার গার্লফ্রেন্ড নাম শিখা আর আমি শেখার জন্যই আমি এখানে আসি, তো তোমাকে ঠকাইতে পারে কে বলো? তুমি যদি বলো স্যার আমার গার্লফ্রেন্ড নাম শিখা, তো আমি শিখার জন্যই টুইন স্কুলে আসি, ঠকাইতে পারবে তোমাকে কেউ? বলতে পারো না কেন? বুদ্ধি কাজ করে কাজ করে না। আচ্ছা স্যার, এখানে হচ্ছে কি ডিআরএল কিভাবে কাজ করে? ইগনিশন অন করলে ডিআরএল কাজ, ইঞ্জিন স্টার্ট করার পর ডিআরএল অন হবে, এই লাইটটা অন হবে। দ্যাট মিন ইঞ্জিন ইসিউ থেকে ডেটা বিসিএম এর মধ্যে আসবে। যখন ইঞ্জিন স্টার্ট করব তখনই ডেটা আসবে যে ভাই ইঞ্জিন স্টার্ট হয়েছে, তাহলে বিসিএম রিলের মাধ্যমে, রিলে সাইন এটা রিলের মাধ্যমে ডিআরএলকে অন করে দেবে। এবং এটা লাইকে মানুষের ভ্রুর মতো সুন্দর। এটা হচ্ছে কি একটা ভ্রু, এটা একটু মেয়ে মানুষের ভ্রু, একটু বেশি একটু, হ্যাঁ সব কিছুতেই ঝামেলা। এটা হচ্ছে কি এটা একটা হচ্ছে ধরেন যে ছেলে মানুষের ভ্রু, একটু মোটা থ্যাবড়া ভ্রু, হ্যাঁ সিম্পল। আর এটা একটু গর্জিয়াস, সৌন্দর্য বাড়ায় দিচ্ছে কি, এটা হচ্ছে ডিআরএল। তাহলে এটা হ্যাঁ সব সময় চলতে থাকে। এটা দেখবেন মানে মাঝে মাঝে রাস্তায় হোন্ডা সিভিক গাড়ির সেই লাগে, মানে অনেক গাড়িতেই আছে। এডিশনালি আপনি লাগাইতে পারে টাকসান, হ্যাঁ সব গাড়িতেই মানে সুন্দর লাগে সন্ধ্যার সময়, বেশি দিনের বেলা না, যখন একটু সন্ধ্যা ভাব, কালী সন্ধ্যা বলে না, এই টাইমে শুধু কালী সন্ধ্যাটা বেশি সুন্দর লাগে। হ্যাঁ আরেকটা জিনিস শেখায় আপনাদেরকে, আপনারা তো অনেকেই গাড়ি কেনা বেচার সাথেও যুক্ত থাকতে পারেন বা আছেন অলরেডি। যারা আছেন তারা তো অলরেডি জানেন, যারা নাই কখনো গাড়ি সন্ধ্যার সময় দেখতে যাবেন না এবং রাত্রেবেলা। সন্ধ্যার সময় এবং রাত্রে, সন্ধ্যার পর গাড়ি, অসুন্দর গাড়িও সুন্দর লাগে। গাড়ি দেখতে হবে সবসময়, হ্যাঁ রিফ্লেক্টের কারণে ওই এনভায়রনমেন্টটা গাড়িকে সুন্দর করে। আসলে আপনি দেখবেন সন্ধ্যার এনভায়রনমেন্ট এমনিতেই ভালো লাগে, মানুষ সন্ধ্যার সময় বের হয় কেন? মন ভালো থাকে, মনও ভালো থাকে, এনভায়রনমেন্টটা মানে একটা এমন ঝাপসা, এটা যদি খুব বডির মধ্যে যদি স্ক্র্যাচ থাকে কি বোঝা যাবে না, সুন্দরই লাগবে এটা। মানে এনভায়রনমেন্টের কালারটা এমন, সন্ধ্যার কালার রংটা। আচ্ছা ওরা তো চিন্তা করতেছে আমরা বিয়ে করলে বউর সাথে ঝগড়াই করবো না, বউ যদি দুটো বাড়িও দেয় তারপর চুপ করে থাকবো কিরে। আচ্ছা তাহলে ডিআরএল সম্পর্কে আইডিয়া পাইছি, ওকে। তাহলে এবার হচ্ছে গ্লোব বক্স, মানে আরও আপডেট মডেল গেলে গ্লোব বক্সের মধ্যে কি থাকে? গ্লোব বক্সের মধ্যে একটা মানে গ্লোব বক্স কোনটা, যেটা ওই যে কো ড্রাইভার সাইডে যে ডকুমেন্ট রাখে না ড্যাশবোর্ডের নিচে দিয়ে, যখন এটা আপনি এটাকে গ্লোব বক্স বলা হয় কি, হ্যাঁ এটা কি বলে গ্লোব বক্স। আপনি যখন খুলবেন এটার মধ্যে একটা সাইডে সুইচ থাকে, সুইচ বিসিএমকে সিগন্যাল দেয়, নিচে লাইট জ্বলে যায়, ভিতরে কি ডকুমেন্ট আছে দেখা যায়, বেসিক ফাংশন। কি তোমার নাম কি জানো? সালমান, সালমান মুক্তাদির, হ্যাঁ হ্যাঁ আচ্ছা সালমান খান, রাইট। তোমার চুলগুলা কিন্তু এমন মানে ভালো লাগতেছে, আসলে তোমার এই চুলটা তোমার ফেসের সঙ্গে খুব সুন্দর যায়। হ্যাঁ তারপর হচ্ছে কি এই যে গ্লোব বক্স অপারেশন, রাইট। পুডেল অ্যান্ড এজার কন্ট্রোল, পুডেল অ্যান্ড এডাল, এটা কেমন? এই যে দরজা খুললে এটার মধ্যে অপদার্থ আছে কিনা, পায়ের সঙ্গে বেঁচে যাইতে পারে কিনা, এই জন্য লাইট জ্বলে যেতে পারে দরজা খুললে। এবং এই দরজার পুশ সুইচ থেকে যেমন এই লাইটটা চলবে, সেই সাথে ফুড স্টেপের সঙ্গে মোটর অ্যাকচুয়েটার লাগানো আছে, রাইট। সো দরজা খুললেই মোটর অ্যাকচুয়েটার ফুড স্টেপকে বের করে দেয়, আবার দরজা লাগাবেন ফুড স্টেপ ভিতরে ঢুকে যাবে, রাইট। এটা জাস্ট টেকনোলজি। মানে আপনি দেখেন একটা বিসিএম কতগুলো ফিচার কন্ট্রোল করে, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড অ্যান্ড কাস্টমাইজ কন্ট্রোল ইউনিট ফর বডি অ্যান্ড সিকিউরিটি রিলেটেড ফিচার্স। কথার সঙ্গে কাজের মিল আছে না? আচ্ছা তাহলে আপনাকে এই ফিচারগুলো সম্পর্কে, বিসিএম
আমরা অনেকেই বিসিএম জানি, কিন্তু বিসিএম এতগুলো টেকনোলজি কন্ট্রোল করে এটা জানতাম না, বা অনেকেই জানি বাট কীভাবে কন্ট্রোল করে সেটা জানতাম না, রাইট? সো হ্যাঁ, ও নতুন অ্যাডভান্সের না, আচ্ছা বসে। আচ্ছা, সো ওয়াইপার কন্ট্রোল একটা আছে নর্মাল ওয়াইপার, একটা রেঞ্জ সেন্সিং ওয়াইপার। কীভাবে রেঞ্জ সেন্সিং ওয়াইপার? এই যেখানে ঠিক রেঞ্জ সেন্সর আছে। সো ঠিক একইভাবে আপনি কি ওয়াইপারে যখন দেন, কি এই ওয়াইপারে যে সুইচ, এই সুইচটা আসলে একটা, আমারও বলে এটা একটা সেন্সর। কি সেন্সর? এই সেন্সর থেকে সিগন্যালটা সুইচ থেকে বডি কন্ট্রোল মডিউলের ইসিউতে যায়, সে মোটরকে অপারেট করে। এবং এডিশনালি রেঞ্জ সেন্সিং ওয়াইপারের মধ্যে রানিংয়ের মধ্যে কি বারবার, মানে যদি আমি সুইচ অন অফ করি বা মুড চেঞ্জ করি স্লো ফাস্ট, তাহলে কি হবে? ড্রাইভিং কনসেন্ট্রেশন, প্রচুর জ্যাম, আপনি সুইচ এদিক করতে ওদিকে সামনে গাড়ি লেগে গেছে, হতে পারে না? সো এই জন্য ব্যবহার করা হয়েছে রেঞ্জ সেন্সিং ওয়াইপার। অর্থাৎ এখানে সেন্সর লাগানো আছে, এখানে সেন্সর লাগানো আছে, যখন বৃষ্টির পানি পড়বে তখন এই সেন্সর ইসিউকে সিগন্যাল দেবে বিসিএমকে যে ভাই বৃষ্টি পড়তেছে, কী পরিমাণ বৃষ্টি পড়তেছে তার উপর ডিপেন্ড করে সে স্পিড কন্ট্রোল করবে। রেঞ্জ সেন্সিং ওয়াইপার। অ্যান্ড দেন আমরা যদি একটু বলার চেষ্টা করি, ওয়াইপার ওয়াশারগুলো ডিসকাসের দরকার নাই, ব্রেক কন্ট্রোল, স্ট্যাটিক ব্যান্ডিং ল্যাম্প। গাড়ির মধ্যে একটা টেকনোলজি স্ট্যাটিক ব্যান্ডিং ল্যাম্প। এটার আর একটা নাম হচ্ছে, AFS, অ্যাডাপটিভ ফগ লাইটিং সিস্টেম। কি সিস্টেম? লাইটিং এর একটা টেকনোলজি। অ্যাডাপটিভ ফগ লাইটিং সিস্টেম বা স্ট্যাটিক ব্যান্ডিং ল্যাম্প। অ্যাডাপটিভ ফগ লাইটিং সিস্টেম অথবা কি অবস্থা তোমার? অনেকদিন পর কালকে আসলে। আমি তো আসলে এখন শুধু ক্লাস করার সময় পাই, ক্লাস নেওয়ার সময় পাই, আর তো অনলাইনে বসে বসে বাসা বসে বসে কাজ করতে হয়, ওই যে মার্কেটিংগুলো আর কি, বা অন্যান্য কাজগুলো। কি খুঁজেন? এটা তো মেনটেন করতে হবে ভালোভাবে, তাই না? ওনার তো এটা প্রিপেয়ার করতে সময় লাগছে, টাইম নষ্ট হচ্ছে না, সো এটা ম্যানেজ করতে হবে। দেখো খুঁজে বের করে দেখো, পরে তাহলে একটু সময় নিয়ে আপনাকে জানাবে, আবার সেকেন্ড টাইম চেক করে। হ্যাঁ, আচ্ছা, আমি ছিলাম। আচ্ছা, আবার নুরুল হুদা ছিল। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন ভাই, ওখানে একটু নতুন আমরা টেকনোলজির কথা বলছি, আপনি বসেন, সে মানে সে প্রিপেয়ার করে আপনাকে দেবে। এর জন্য আপনি বলেন। হ্যাঁ, দিয়ে আসেন। অ্যাডাপটিভ ফগ লাইটিং সিস্টেম বা AFS, এই টেকনোলজির অবজেক্টিভকে কেন ব্যবহার করা হয়? যখন আমরা স্টিয়ারিং, এটা লাইক মানুষের চোখের মতো। এখানে একজন বসেছিল না, দুইজন ছিল তো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মানে কেবল একবারে নতুন মানে এত মানে অ্যাডভান্স টেকনোলজি দেখতেছে তো, আগে আস্তে আস্তে ইয়ে করতে হবে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডাপটিভ ফগ লাইটিং সিস্টেম, এটা বিসিএম কন্ট্রোল করে। অ্যাডাপটিভ ফগ লাইটিং সিস্টেম বা
কি বলে AFS না, অথবা স্ট্যাটিক বেন্ডিং ল্যাম্প। স্ট্যাটিক বেন্ডিং ল্যাম্প এটা কেমন টেকনোলজি? যেমন এটা মানুষের চোখের মতো কাজ করে। চোখ যেমন নর্মালি কি হয়, নর্মাল গাড়িগুলোতে হেডলাইটের বাল্ব ফিক্সড, রাইট? সো সে এক সাইডে ফোকাস করে। এখন আমরা যদি এরকম, আমরা চোখ যদি এরকম সোজা থাকতো, তাহলে আমরা এদিকে অবজেক্ট দেখতে পারতাম? আমরা কি ঘুরতে পারি, চোখ ঘুরাইতে পারি, উপরে নিচে মুভ করাইতে পারি, রাইট? এতে করে হয় আমরা সাইডের অবজেক্ট, আমি যখন আমি ঘুরি তো ম্যাক্সিমাম অবজেক্ট দেখে দেন সেফলি টার্ন নেওয়ার চেষ্টা করি, রাইট? সো গাড়ির ক্ষেত্রে অন্ধকারে যখন আমরা গাড়ি চালাই, সো হেডলাইট যদি ফিক্সড থাকে, সো আপনি যদি খুব ক্রিটিক্যাল একটা টার্ন নেন, ইউটার্ন নেন, তো যখন আপনি সে ডানে যখন ইউটার্ন নেবেন, তখন ডান সাইডের একটা কর্নারের মধ্যে কি অন্ধকার থাকবে। সো অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেম এমন একটা টেকনোলজি, সেটা যখন আপনি স্টিয়ারিং টার্ন করবেন, তখন যে সাইডে টার্ন করবেন ওই সাইডে এডিশনালি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি করে আলো ফোকাস করবে, যাতে করে ড্রাইভার হ্যাঁ যাতে করে ড্রাইভার ইজিলি মানে ভিজিবিলিটি যাতে ড্রাইভারের বাড়ে এবং সেফ টার্নিং যাতে নিতে পারে। এই জন্য ডেভেলপ করা হয়েছে অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেম, AFS। এই জিনিসটা কীভাবে কাজ করে? অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেমটা যে কথাটা বলছি এখানেই আছে। এই যে অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেমের মধ্যে কি হুইল স্পিড সেন্সর, তারপর ইয়র রেড সেন্সর, ভেহিকেল হাইট সেন্সর, স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, হ্যাঁ, তারপর হচ্ছে হেডলাইট অ্যান্ড মোটর অ্যান্ড AFS ECU। অথবা আমরা যেহেতু BCM-এর কথা বললাম, কিছু কিছু গাড়িতে BCM-এর মধ্যেই টেকনোলজি থাকতে পারে, কিছু কিছু মডেলে AFS-এর জন্য আলাদা একটা ECU থাকতে পারে। বাট এটা কীভাবে কাজ করে? এটা থাকে হাইট সেন্সর থাকে, কি সেন্সর? স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর। আমরা কী বললাম একটু আগে, স্টিয়ারিং যখন ডানে ঘোরাবেন ডান দিকে আলোটা ফোকাস করবে, বাম দিকে যদি ঘোরান বাম দিকে আলো ফোকাস, একটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল বেশি আলো ফোকাস করবে। এটা কীভাবে করতে? স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর থেকে ডেটা স্টিয়ারিং অ্যাঙ্গেলের EPS-এর ECU-তে আসবে, স্টিয়ারিং অ্যাঙ্গেলের EPS ECU থেকে ডেটা ক্যান কম্বিনেশনের মাধ্যমে BCM-এর মধ্যে আসবে। BCM তখন ওইটার উপর ডিপেন্ড করে আলো জ্বালাই দিবে। দ্যাট মিন এটা দুইভাবে হয়, হ্যাঁ। সো এটা হচ্ছে হাইট বা লেভেল সেন্সর। অনেক সময় আমরা গাড়ি কি এভাবে করি না, উপরে পাহাড়ের উপরে নিচের দিকে নামে, যদি আমি নিচের দিকে নামি তা আলো তো নিচ বরাবর যাবে, সামনে কেসে দেখবে। আবার যদি আমি গাড়ি খুব উপরের দিকে উঠাই, তাহলে আলো উপরের দিকে যাবে, নিচে অন্ধকার দেখা যাবে, রাইট? তারপর হচ্ছে AFS ECU, হ্যাঁ। এই যে হেডলাইট, এখন এই টেকনোলজি আগে প্রথম পর্যায়ে যে AFS টেকনোলজি, এটা ছিল হচ্ছে হেডলাইটের পাশে সাইডে আর একটা বাল্ব ইনস্টল করা ছিল। ওই বাল্বটা সবসময় জ্বলে না। যখন স্টিয়ারিং ঘোরাবেন ওই বাল্বটা এমন জায়গায় বসানো আছে, ওই স্টিয়ারিং যেদিকে ঘোরাবেন ওইটা জ্বললেই 15 ডিগ্রি ফোকাস করবে। কিন্তু আরও অ্যাডভান্স টেকনোলজিতে এই ধরনের লাইটের সঙ্গে মোটর সেট করা আছে, ওই ধরনের একটাই লাইট জাস্ট চোখের মতো মুভ করে, হ্যাঁ, রাইট। এই যে এরকম হেডলাইটের পিছনে মোটর ইনস্টল করা আছে, হ্যাঁ, যেমন এই যে, হ্যাঁ, দেখি নাই। This makes it easier to see further around corners at night. Adaptive front lighting system, part of Mazda's iActive Sense safety technology. আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো টেকনোলজি। এটার মধ্যে ভিডিও নাই, দাঁড়ান, ওইটার মধ্যে আছে, ওই স্লাইডটার মধ্যে আছে। এটাতে আচ্ছা, এই যে ঘুরে দেখছেন, এই যে দেখছেন, এই যে ঘুরে গেল হেডলাইট, এই হয়ে গেল, রাইট? সো আরেকটা ভিডিও আছে এখানে, দেখি কোনটা এটা, এইটা, ও সরি,
তাহলে এটা হচ্ছে এএফএস, অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং, বা এটাকে বলা হয় স্ট্যাটিক বেন্ডিং ল্যাম্প। এখন এটা কিন্তু মানে যদি এই সিস্টেমের কোনো ফল্ট হয় তাহলে ড্যাশবোর্ডের মধ্যে মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে সাইন আসবে, যে লেখা আসবে যে এএফএস মাল ফাংশন। সো এটার আমাদের কমনলি কি প্রবলেম হয় এই সিস্টেমের, কমনলি যে প্রবলেম হয়, সো এই হেডলাইট যদি আপনি রিইনস্টল করেন, এটা তো ক্যালিব্রেশন করা থাকে, মানে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর থেকে ডেটা স্টিয়ারিং অ্যাঙ্গেলের স্টিয়ারিং অ্যাঙ্গেলের ইস্যুতে আসে, কি ইপিএস ইস্যুতে, ইপিএস ইস্যু থেকে ক্যান কমিউনিকেশনের মাধ্যমে ডেটা বিসিএম বা স্ট্যান্ড অ্যালোন এএফএস ইস্যুতে আসে। এফএস ওই ডেটার উপর ভিত্তি করে মোটর কত ডিগ্রি বলছে, ম্যাক্সিমাম 15 ডিগ্রি। সো আসলে ম্যাক্সিমাম 15 ডিগ্রি, এটা কখনো 15 ডিগ্রি হতে পারে, কখনো 0 থেকে 15 ডিগ্রির মধ্যে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। সো ওই ইসিউ থেকে যে ডেটা নেওয়া হবে সেই ডেটার উপর ভিত্তি করে মোটরটা ঘুরবে। তাহলে 15 ডিগ্রি যে অ্যাঙ্গেলে ঘুরবে এটা রেফারেন্স কত, মানে কত ডিগ্রি থেকে, 0 থেকে, রাইট? সো যখন আপনি এটা কিন্তু যখন ইনস্টল করা হয় ফ্যাক্টরি ফিটেড, তখন ওই ইসিউর মধ্যে ইসিউর সাথে অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেমের যে মোটর, এটার একটা ক্যালিব্রেশন করা থাকে যে কারেন্ট কোন পজিশনটা 0 ডিগ্রি হেডলাইটের, রাইট? এখন আপনি যদি হেডলাইট কোনো কারণে রিইনস্টল করেন, খুলে রিইনস্টল করেন, অর্থাৎ আপনি বাম্পার অ্যাক্সিডেন্ট করছে বা কি হেডলাইট খুলতে হতে পারে না বিভিন্ন কারণে, পুরোটা খুলে রিইনস্টল করছেন অথবা নিউ ইনস্টল করছেন, তখন আপনাকে এএফএস ক্যালিব্রেশন করতে হবে, অথবা হেডলাইট এইমিং বলে এটাকে, হেডলাইট এইমিং অর এএফএস বা স্ট্যাটিক বেন্ডিং ল্যাম্প ক্যালিব্রেশন, অথবা এএফএস ইনিশিয়ালাইজেশন। আমরা যেটা বলছিলাম কি ইনিশিয়ালাইজেশন, ক্যালিব্রেশন, অ্যাডাপ্টেশন, লার্নিং সেম কনসেপ্ট, ডিফারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, মানে এএফএস কি হলো, এই ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে কি বলছে, এই এএফএস যদি স্টিয়ারিং অ্যাঙ্গেল, আমরা কি বলছিলাম এর আগের ক্লাসগুলোতে, যখন ব্রেকের ক্লাস করা হয়, ব্রেক স্টিয়ারিংয়ের ক্লাস, তখন আমি একটা কথা বলছিলাম যে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর যদি খারাপ হয় তাহলে স্টিয়ারিং অ্যাঙ্গেল ইপিএস মালফাংশন লাইট জ্বলো, রাইট? সো স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের সাথে থাকে সিগন্যাল নিয়ে কি ইএসপি কাজ করেন, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, রাইট? সো তখন কিন্তু ইএসপি কী বলে, স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, এস স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের সাথে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের যে মালফাংশন লাইট জ্বলবে, সেই সাথে ইএসপি মালফাংশন লাইটও কিন্তু জ্বলে থাকবে। তাহলে কেউ যদি এটার ইন্টিগ্রেশন না বুঝে আর খালি ইএসপি লাইন সাইন সলভ করতে চায়, মানে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর ক্যালিব্রেশন করলেই কি, ধরেন যে আপনি স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের লাইন খুলছেন, স্টিয়ারিং কলামের মধ্যে বেয়ারিং চেঞ্জ করতে গিয়ে স্টিয়ারিং কলাম আপনি স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর খুলে রিইনস্টল করছেন, ইলেকট্রনিক স্টিয়ারিংয়ের মালফাংশন লাইট জ্বলে উঠছে, সেই সাথে ইএসপি বা ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এর মালফাংশন লাইটও জ্বলবে। কারণ ইএসপি যখন কাজ করে তখন স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরেরও ডেটা লাগে, রাইট? এখন
এখন ধরেন যে এই ইএসপি যে কাজ করে স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সরের ডেটা থেকে এটার ইন্টিগ্রেশন যার জানা নাই, কাস্টমার কমপ্লেন করলো যে ভাই আমার ড্যাশবোর্ডের মধ্যে স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর অ্যান্ড ইএসপি দুটো লাইট চলে আসছে। এখন ওই টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যদি চিন্তা করেন আমি আগে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের সলভ করবো না, আগে ইএসপি লাইট সলভ করব, তাহলে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর ক্যালিব্রেশন না করলে কি এটা সলভ করতে পারবে? তাহলে তো এবিএস খুলবে, এই খুলবে, সে খুলবে, খুলে দেখবে যে প্রবলেম হচ্ছে কি না, তাই না? হ্যাঁ প্লিজ। ঠিক একইভাবে এই এই অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেম অর স্ট্যাটিক বেন্ডিং ল্যাম্প কাজ করার জন্য শর্ত হচ্ছে আপনার স্ট্রিং অ্যাঙ্গেল সিগন্যাল আসতে হবে। স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর যদি খুলে রিইনস্টল করে, ক্যালিব্রেশন না করলে এফএসও কাজ করবে না, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আগে এফএস কি স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর ক্যালিব্রেশন করব, তারপর যদি কাজ না করে দেন আমরা কি বলে এটাকে স্ট্যাটিক বেন্ডিং ল্যাম্প এএফএস ক্যালিব্রেশন করব। তারপর হচ্ছে এই জিনিসটা এখানে বলছে রিভার্স গিয়ার সাইরেন, এটা একটা কি সেফটি ফিচার। যখন আপনি ব্যাক গিয়ারে দিবেন কীভাবে আলাদা একটা সাইরেন থাকে, হর্ন না কিন্তু, ব্যাক গিয়ারের জন্য আলাদা একটা, সে কীভাবে সে বিসিএম কন্ট্রোল করে। বিসিএম কীভাবে কন্ট্রোল করে? আপনি ব্যাক গিয়ারে যখন দিবেন, ব্যাক গিয়ারে যখন আপনি দিবেন, ওয়ালাইকুম আসসালাম, ভিতরে যান, নাহলে ওই পাশে বসেন। বাজে কত? 7টা কি বাজে? আচ্ছা বসেন, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ এই 7টা বাজবে, তুমি রেডি হও, আমি 7টার মধ্যে আসবো। আর হচ্ছে এই নুরুলকে 7টার মধ্যে আসতে বলো, স্টুডেন্ট আসতেছে। ওকে, আসলে 7টার মধ্যে আসতে হবে। তাহলে ব্যাক গিয়ার এর সিগন্যাল কোথায় যাবে? বিসিএমে যাবে, বিসিএম বা সাইরেনকে অন করে দেবে। ইন্টিগ্রেশনটা মানে সহজ, আই থিঙ্ক, যদি লজিকটা বুঝেন। এন্টিথিভ, আচ্ছা এখানে একটা আছে স্টার্টার রিলে, তো হচ্ছে ইয়ে কন্ট্রোল করে। ঠিক একইভাবে এই যে পাওয়ার উইন্ডো, আপনি যখন সুইচ দিয়ে কী করবেন, পাওয়ার উইন্ডো উপরে উঠাবেন, আপ অ্যান্ড ডাউন, দ্যাট মিন পাওয়ার উইন্ডো সুইচ অ্যাক্ট অ্যাজ এ সেন্সর। এটা কিন্তু সুইচ সেন্সর হচ্ছে সুইচ টাইপ, আমরা সেন্সর নিয়ে একটা ক্লাস নেব। সুইচ সেন্সর কিন্তু বিভিন্ন টাইপের আছে, সুইচ টাইপ বা কন্ট্যাক্টর টাইপ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, হল ইফেক্ট টাইপ, হ্যাঁ, তারপরে পিজো টাইপ, হ্যাঁ, ভেরিয়েবল রেজিস্ট্যান্স টাইপ, বিভিন্ন ধরনের। তারপরে কি বলে এটাকে, মানে আলট্রাসোনিক, ফটোডায়োড সেন্সর, বিভিন্ন টাইপের সেন্সর আছে। ওই সেন্সরগুলি নিয়ে ইন ডিটেল আমরা যখন আলোচনা করব তখন আসলে দেখবো যে আসলে সুইচ কেন সেন্সর। তো যখন আমরা সুইচ চাপ দিই তখন এখানে সুইচ থেকে ডেটা বিসিএমে যায়, বিসিএম উইন্ডো মোটরকে কি অপারেট করে। সো আমরা ডায়াগনোসিস টুল দিয়ে, ধরেন কাস্টমার কমপ্লেন করলো যে সুইচ দিয়ে হাই আপ ডাউন হয় না, সুইচ কাজ করে না, মানে উইন্ডো গ্লাস ওঠে না। তো আমরা ডায়াগনোসিস টুল দিয়ে বুঝতে পারবো আসলে আমার এই সুইচ থেকে ইসিউ পর্যন্ত খারাপ নাকি ইসিউ থেকে মোটর পর্যন্ত খারাপ, এক্সক্লুশন টেস্টের মাধ্যমে। অর্থাৎ আমরা যারা মানে ডায়াগনোসিস টুলের প্রপার ইউটিলাইজেশন বুঝি না, অথবা ওয়ারিং ডায়াগ্রাম সম্পর্কে যাদের মানে বেসিক আইডিয়া নাই, লোকাল ওয়ার্কশপে কী হয়, সুইচ খোলো না, প্যাড খোলো, খোলার পর দেখো যে মোটরের মধ্যে 12 ভোল্ট সাপ্লাই দাও, তাহলে প্যাডটা খুলতে তো সময় লাগে। 12 ভোল্ট সাপ্লাই দিছে, মোটর চলে, তাহলে সুইচ খারাপ, তো প্যাডটা খুলতে সময় লাগবে না? এবং কাস্টমারকে তো বলতে হবে যে আসলে মানে দ্রুত রিপোর্ট দিতে হবে।
কাস্টমার আপনার কাছে আসছে যে উইন্ডো গ্লাস কাজ করে, আপনি খুলে রিপোর্ট দিতে আপনার 1 ঘন্টা আধা ঘন্টা। যারা রেগুলার খুলে তাদের মানে প্রসেসের বাইরে কাজটাই তাদের কাছে সহজ, কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেসটা তো মেনটেন করতে হবে। তো আপনি ডায়াগনোসিস টুল দিয়েই চেক করে বলতে পারবেন যে আসলে আপনার সুইচ থেকে মোটর পর্যন্ত সুইচ খারাপ, নাকি সুইচ থেকে ইসিউ পর্যন্ত হার্নেস খারাপ, নাকি হচ্ছে ইসিউ থেকে মোটর পর্যন্ত লাইন খারাপ, মানে মোটর পর্যন্ত খারাপ নাকি মোটর খারাপ। এটা কিন্তু ওয়্যারিংয়ের এই পার্ট সেগ্রিগেশন করা যায় ডায়াগনোসিস টুল দিয়ে। অর্থাৎ ডায়াগনোসিস টুল দিয়ে আমরা কি করতে পারি, যত ধরনের অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটর তো আমরা সবাই চিনি নাকি, গাড়ির মধ্যে যত ধরনের অ্যাকচুয়েটর আছে এবং মানে কোন কোন পার্টগুলোকে অ্যাকচুয়েটর বলবো, গাড়ির মধ্যে যত মোটর, রিলে, সলিনয়েড আর হিটিং রেজিস্টার, এগুলো সব অ্যাকচুয়েটর। তাহলে এখানে মোটর অ্যাকচুয়েটর ডায়াগনোসিস টুল দিয়ে আপনি যদি মোটরকে অপারেট করতে পারেন, অর্থাৎ এক্সিকিউশন টেস্ট করতে পারেন, যদি অপারেট হয় তাহলে আমি বুঝবো কি সুইচ খারাপ, আর যদি অপারেট না হয় তাহলে বুঝবো আমি মোটর ওই সাইড খারাপ, তাই না? হ্যাঁ, ঠিক আছে, মানে অ্যাকচুয়েশন না হইলে তখন আমরা এই পার্টে হাত দিব। রাইট। সো ডায়াগনোসিসের ক্লাসে এগুলো আমরা ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। পাওয়ার উইন্ডো অপারেশন, ঠিক একইভাবে এই যে অ্যাডজাস্টেবল কি পাওয়ার মিরর ফোল্ড অ্যান্ড আনফোল্ড, আমরা যখন রিমোটে চাপ দেই রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার সিগন্যাল রিসিভ করে মোটরকে ঘুরায় দেয় যে এখন আনফোল্ড অ্যানফোল্ড। হ্যাঁ, এটার ওয়ারিং ডায়াগ্রাম, এটা ফান্ডামেন্টাল। আরেকটা জিনিস আছে, ফুয়েল লিড কন্ট্রোল। ওই যে রিমোটে যখন কি ফুয়েল লিড রিলিজ, মানে ফুয়েল লিডের যে মোটর ঢাকনা, ওটা রিমোট দিয়ে অথবা যখন আমরা সুইচে চাপ দিই তখন এই সুইচ কমান্ড যে বিসিএম কি একটা জিনিস এখানে আপনাদের আছে ডিফগার কোনটা? হিটিং রেজিস্টার আমরা বললাম না, এটা একটা অ্যাকচুয়েটর। হিটিং রেজিস্টার ডিফগার কিন্তু হিটিং রেজিস্টার, অর্থাৎ গাড়ির পিছনে যে টান 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 থাকে, রাইট? এটা একটা হিটিং রেজিস্টার অ্যাকচুয়েটর। সো আমরা যখন ডিফগারের সুইচ চাপ দিই তখন সিগন্যাল বিসিএমে যায়, বিসিএমের থেকে রিলের মাধ্যমে ডিফগার অ্যাক্টিভ হয়ে হিট হয়ে ফগিং কি রিলিজ করে। কি বলছে? অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কন্ট্রোল। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কন্ট্রোল অর্থাৎ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কন্ট্রোল বলতে কি বুঝি? আমরা কিছু গাড়িতে যখন এসির কাজ করা হয়, এসির কাজ করলে যদি গাড়ি গ্লাস ঘেমে যায়, ওফ খুব ঠান্ডা হচ্ছে, এই ধরনের কনসেপ্ট কিন্তু আছে। গ্লাস ঘেমে যাচ্ছে মানে এসির কাজ করছে, গ্লাস ঘেমে গেছে। এখন টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করতে, ভাই গ্লাস ঘেমে গেছে মানে খুব ঠান্ডা হচ্ছে, আসলেই ঠান্ডা হচ্ছে বেশি, হ্যাঁ, এই জন্য গ্লাস ঘেমে যাচ্ছে। হ্যাঁ, এখন আপডেট মডেলের গাড়িতে দেখবেন এসির গ্লাস কখনো ঘামে না, ঠান্ডা হবে। মানে যতটুকু টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট লাইট মানে কি রুমের মধ্যে যে টেম্পারেচার, দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। আর বাইরের টেম্পারেচার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। আপনি এখানে আছেন, ঠান্ডা লাগতেছে না, বাইরে যাবেন কি গরম লাগবে, দ্যাট মিন বায়ুমণ্ডলের যে টেম্পারেচার, দিস ইজ দ্য অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। আর কোনো আবদ্ধ জায়গার টেম্পারেচারকে আমরা বলি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তো গাড়ির মধ্যে রুমের টেম্পারেচারটা কি? অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, রাইট? সো এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের জন্য একটা কি সেন্সর আছে। মানে এখনকার গাড়িগুলো ঘামে না কেন, গ্লাস ঘামে না কেন? ঠান্ডা হয় কিন্তু গ্লাস ঘামে না। গ্লাস ঘামলে যদি উইন্ডশিল্ড গ্লাস ঘামে তাহলে কি গাড়ি চালানো সম্ভব? মানে দ্যাট মিন আমার যতটুকু রুমের মধ্যে ঠান্ডা দরকার ঠিক ততটুকুই ঠান্ডা হবে। সো নর্মালি এসির ক্লাস তো আমরা করছি, এসির কুলিং সিস্টেমের মধ্যে
এসির যে কুলিং চেম্বার বা ইভাপোরেটরের পিছনে কি একটা থার্মিস্টর বা থার্মাল টেম্পারেচার সেন্সর আছে। ওই টেম্পারেচারের উপর বেস করে, দ্যাট মিন কুলিং চেম্বারের টেম্পারেচারের উপর বেস করে কম্প্রেসর অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ হয়, তাই না? কিন্তু এমবিয়েন্ট টেম্পারেচার কন্ট্রোল, দ্যাট মিন গাড়ির ভিতরে রুমের মধ্যে একটা মানে কেবিনের মধ্যে একটা সেন্সর আছে। এই সেন্সর ইসিউকে সিগন্যাল দেয়, ইসিউ বিসিএম এর মাধ্যমে কম্প্রেসরের ইসিউকে পাঠায়, দেন আরও মোর অ্যাকুরেটলি যে টেম্পারেচারে কম্প্রেসর পারফেক্ট মানে রুমের টেম্পারেচার পারফেক্ট রাখার জন্য আপনার এই এমবিয়েন্ট টেম্পারেচারের যে সেন্সর থেকে কোথায় যায় ডেটা আবার বিসিএম হয়ে কী বলে এসির কন্ট্রোলার অ্যাকর্ডিংলি কম্প্রেসরকে কতক্ষণ সময়ে আমার কম্প্রেসর অন থাকলে মানে ফগিং হবে না এবং কি পরিমাণ টেম্পারেচার হলে মানে ফগিং হওয়া শুরু করবে তার আগেই কম্প্রেসরকে অফ করে দেয়। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ মনিটরিং। ব্যাটারি ভোল্টেজ মনিটরিং অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ মনিটরিং। খুশি হয়ে গেছি নাকি? মানে কি দ্যাট মিন ক্লাস বুঝিস নাই তুই নাকি? কখন বের হইতে পারি নাকি? নামাজ পড়তে বসে মনে হয় যে আসলে কখন নামাজতে মসজিদ থেকে বের হই। দুর্বল ইমানদার। নামাজে বসে চিন্তা করলে পরীক্ষার পড়া আছে, তাড়াতাড়ি বের হই নাকি? দুর্বল ইমানদার। 3 ঘন্টা ক্লাস করার পরে দেখলে একটু ভালো লাগবে, স্বাভাবিক। তাহলে কি বলছে ভোল্টেজ মনিটরিং অর্থাৎ গাড়ির মধ্যে ব্যাটারি আছে না, 12 ভোল্টের নমিনাল ব্যাটারি। সো 12 ভোল্টের ব্যাটারির নেগেটিভ টার্মিনালের মধ্যে আপডেট মডেল গাড়িগুলোতে একটা সেন্সর লাগানো থাকে। কি সেন্সর লাগানো থাকে? আরে সেন্সর হইলো, আচ্ছা ধরে নিচ্ছে। এই যে দেখেন ব্যাটারির নেগেটিভ টার্মিনালের মধ্যে এই ধরনের কি থাকে, একটা সেন্সর থাকে। এটা অ্যাকচুয়ালি তাহলে এটা হচ্ছে কি সেন্সর? কারেন্ট সেন্সর। শেষ 10 মিনিটের 5 মিনিট লাগবে। এসিটা দেখি একটু, এটা আচ্ছা তাহলে এটাই করি। বলি দূর থেকে আওয়াজ করি। আচ্ছা আমার কি সুন্দর লাগতেছে কিনা সেটা আগে বলেন। সুন্দর লাগতেছে হ্যাঁ? না থাক হ্যাঁ আসলে সুন্দর লাগতেছে। সুন্দর লাগবে। আচ্ছা তাহলে আমরা আজকে কথা বলবো হচ্ছে ব্যাটারি ভোল্টেজ মনিটরিং। এটা হচ্ছে বডি কন্ট্রোল মডিউলের একটা পার্ট, অর্থাৎ বডি কন্ট্রোল মডিউল বা বিসিএম একটা কম্বাইন্ড এন্ড কাস্টমাইজড কন্ট্রোল ইউনিট যেটা বডি এন্ড সিকিউরিটি রিলেটেড ফিচার্স কন্ট্রোল করে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে ব্যাটারি ভোল্টেজ মনিটর, অর্থাৎ গাড়ির ব্যাটারির মধ্যে আমরা খেয়াল করলে দেখতে পারবো ব্যাটারির নেগেটিভ টার্মিনালের মধ্যে একটা কারেন্ট সেন্সর থাকে।
কি সেন্সর? Current sensor. কারেন্ট সেন্সর। সো আমরা যদি একটু আচ্ছা ওটা শেষ করে আগে আমরা যদি একটু খেয়াল করি যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল মধ্যে একটা কারেন্ট সেন্সর থাকে। এই কারেন্ট সেন্সরের কাজ হচ্ছে ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট ড্রেন হচ্ছে এবং কি পরিমাণ কারেন্ট চার্জ হচ্ছে সেটা ডিটেক্ট করে। সো এই সেন্সরের কাজ কি? এই সেন্সরের কাজ হচ্ছে এই ব্যাটারির এই কারেন্ট সেন্সরের কাজ হচ্ছে ব্যাটারির কি পরিমাণ ভোল্টেজ, কি পরিমাণ কারেন্ট চার্জ হচ্ছে এবং কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে সেটা মেজার করা। তাহলে এই সেন্সর কেন ব্যবহার করা হয়েছে? আমরা আপডেট মডেলের গাড়িগুলোতে আমরা জানি যে একটা ইসিইউ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 12, রাইট? একটা ইসিইউ সাপ্লাই ভোল্টেজ 12, কিন্তু ওই একটা ইসিইউ ম্যাক্সিমাম 16 ভোল্ট পর্যন্ত সে ভোল্টেজ রিসিভ করতে পারে। এর বেশি যদি আমরা ভোল্টেজ সাপ্লাই দেই তাহলে ইসিইউ ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। এবং একটা ইসিইউ মিনিমাম 9 ভোল্ট পর্যন্ত সে অ্যাক্টিভ থাকতে পারে, অর্থাৎ ইসিইউর যে কার্যক্ষমতা ধরে রাখতে পারে। ইসিইউর ভোল্টেজ যদি 9 এর নিচে যায় তাহলে সেই ইসিইউ ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে বা ইসিইউর তার নিজের কাজ পারফেক্টলি পারফর্ম করতে পারবে না। এই জন্য ব্যাটারির মধ্যে বলা হচ্ছে যে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে দেখা হচ্ছে, এখানে দেখেন ব্যাটারির মধ্যে কি আছে? এটা সেন্সর, এটার নাম হচ্ছে কারেন্ট সেন্সর। এটা নেগেটিভ টার্মিনালে ব্যবহার করা হয়। কেন নেগেটিভ টার্মিনালে ব্যবহার করা হয়? কারণ আমরা জানি যে কনভেনশনাল ওয়েতে কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা জানি যে কারেন্ট ফ্লো কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট ফ্লো আর একটা হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট ফ্লো। সো কনভেনশনাল কারেন্ট ফ্লো তো দেখানো হয় যে গাড়ি ব্যাটারি থেকে পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো হয় নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল এর দিকে। অর্থাৎ আমরা জানি যে কারেন্ট কি? হোয়াট ইজ ইলেকট্রিসিটি? ফ্লো অফ ফ্রি ইলেকট্রন, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের প্রবাহ হচ্ছে ইলেকট্রিসিটি। সো এই ইলেকট্রন কিন্তু ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল দিকে ফ্লো হয়। সো এই ইলেকট্রন কি পরিমাণ ফ্লো হচ্ছে সেটা মেজার করার মাধ্যমে এই কারেন্ট সেন্সর মেজার করে যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমরা যদি একটু ব্যাক করি যে এটা কি চেঞ্জ হয়ে গেছে প্যারাটা? সো আমরা একটু যদি দেখার চেষ্টা করি, সো ওই কারেন্ট সেন্সরের কাজ হচ্ছে কি পরিমাণ কারেন্ট ড্রেন হচ্ছে এবং কি পরিমাণ চার্জ হচ্ছে। কেন? কারণ ইসিইউতে যদি মিনিমাম ভোল্টেজের চেয়ে মানে ব্যাটারি যদি উইক থাকে, কি বলছিলাম, যে ব্যাটারি যদি উইক থাকে তাহলে কি পরিমাণ কারেন্ট ড্রেন হচ্ছে সেটা ডিটেক্ট করে ইসিইউকে সিগন্যাল পাঠায়। আমরা অনেক সময় ডায়াগনোসিস করলে দেখি লো ভোল্টেজ ডিটেকশন বা ওভার ভোল্টেজ ডিটেকশন। সো এখানে দেখেন আন্ডার ভোল্টেজ বা ওভার ভোল্টেজ। সো আমরা অনেক সময় দেখি লো ভোল্টেজ ডিটেকশন দেখাচ্ছে। আমরা ডায়াগনোসিস করলে দেখি যে গাড়ির মধ্যে যত ইলেকট্রনিক ফাংশন আছে প্রত্যেকটা ইলেকট্রনিক সিস্টেমে ডিটিসি কোড রেজিস্টার্ড হচ্ছে। এর মধ্যে একটা ফল্ট হচ্ছে আন্ডার ভোল্টেজ ডিটেকশন। অর্থাৎ একটা আমরা একটু আগে যেটা বলছিলাম যে একটা ইসিইউ মিনিমাম 9 ভোল্টের কাজ করতে পারে, আবার ম্যাক্সিমাম 16 ভোল্ট পর্যন্ত কাজ করতে পারে। সো নরমাল গাড়ির ব্যাটারি যদি উইক থাকে, আমরা যখন ক্র্যাঙ্কিং করি, ক্র্যাঙ্কিং এর সময় ম্যাক্সিমাম কারেন্ট ড্রেন হয় এবং ক্র্যাঙ্কিং ভোল্টেজ যদি 9 এর নিচে চলে যায় তখন ওই কারেন্ট সেন্সর ইসিইউকে সিগন্যাল দেয় যে ব্যাটারি লো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে বা কম কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তখন ইসিইউ এর মধ্যে এই কারেন্ট সেন্সর বডি কন্ট্রোল মডিউলকে সিগন্যাল পাঠায়। বডি কন্ট্রোল মডিউল এর মধ্যে তখন একটা ফল্ট কোড রেজিস্টার হয়। কি ফল্ট কোড রেজিস্টার হয়? সে B0130 সামথিং এই ধরনের একটা ফল্ট কোড আসবে, বি দিয়ে শুরু হবে এবং দেখবে আন্ডার ভোল্টেজ ডিটেকশন বা আন্ডার ভোল্টেজ বা লো ব্যাটারি ভোল্টেজ লো। তখন আমরা বুঝতে পারি যে ব্যাটারি উইক। সেই জায়গা থেকে কিন্তু আমরা ডিসিশন নিতে পারি যে ব্যাটারি উইক নাকি স্ট্রং। সো এই ফল্ট কোডের কারণে যদি আন্ডার ভোল্টেজ ইসিইউ যদি দেখা যায় আন্ডার ভোল্টেজ ডিটেকশন, তখন গাড়ির মধ্যে অ্যাবনর্মাল সিম্পটম দেখা দিতে পারে। সে সামটাইম গিয়ার নিউট্রাল হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং অন্যান্য ইলেকট্রনিক ফাংশনের অ্যাবনর্মাল ইস্যুস দেখা দিতে পারে। এই জন্য অ্যাডভান্স টেকনোলজি গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে। কারণ এই টেকনোলজি কেন ব্যবহার করা হয়েছে? কারণ গাড়ির মধ্যে যত ইস্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে,
যদি আমরা ডিটেক্ট করতে না পারি অ্যাকচুয়ালি কি কারণে কোন একটা স্পেসিফিক সিস্টেমের ফল্ট হচ্ছে সেটা কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব না। সো কারেন্ট সেন্সর ব্যাটারির হেলথ অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ব্যাটারি হেলথ ইনিশিয়ালি ডিটেক্ট করে ইসিউতে দেয়, যাতে করে ব্যাটারির কারণে ইলেকট্রনিক কোনো সিস্টেমের ফল্ট হচ্ছে কিনা সেটা পারফেক্টলি বোঝা যায়। ক্লিয়ার? মানে কনসেপ্টটা বুঝতে পারছেন? সো আমরা জানি, এর আগেও আমি বলছিলাম যখন আমরা ইউএফআই সিস্টেম নিয়ে প্রথম ক্লাসটা নেই, যে সেন্সর ইসিউ এন্ড অ্যাকচুয়েটরের যখন কথা বলি, রাইট? যে সেন্সর 5 ভোল্টে কাজ করে, ইসিউ 12 ভোল্টে, বাট ইসিউ মিনিমাম ভোল্টেজ 9 এবং ম্যাক্সিমাম ভোল্টেজ 16। এটাকে ডিটেক্ট করার জন্য কি সেন্সর ব্যবহার করা হয়? কারেন্ট সেন্সর। বাজে কথা এখন? সো বিসিএম নিয়ে কোনো প্রশ্ন কারো? বিসিএম কিভাবে যে কোনো ইসিউ যদি আমরা প্রোগ্রামিং করতে চাই তাহলে কিভাবে প্রোগ্রামিং করব এটা আমরা, আচ্ছা এখানে একটু রিক্যাপ করি জাস্ট। এই যে বিসিএম যতগুলো সিস্টেম কি করে মানে কন্ট্রোল করে, কিছু কিছু সিস্টেম কি করতে হয়, টেলিভিশন করতে হয়, যেমন এএফএস টেলিভিশন করতে হয়, তাই না? সাবস্টেরিং অ্যাঙ্গেল সেন্সর যদি বা ইপিএস এর সাথে বিসিএম এর সাথেও রিলেটেড আছে। তারপর আর কি আছে, রিমোট কিলেস এন্ট্রি আর কি লার্নিং বা টেলিভিশন করতে হয়। আর যেটা করতে হয়, বিসিএম যদি ইটসেলফ আমরা চেঞ্জ করি তাহলে এটাকে প্রোগ্রামিং করতে হয়। সো প্রোগ্রামিং কিভাবে আমরা করি এটা আমরা প্রোগ্রামিং এন্ড কোডিং এন্ড প্রোগ্রামিং এর ক্লাসে দেখা। সো আপনাদের আজকে কি শুক্রবার না?